তৈমুরের মুখে শামীম ওসমানের স্লোগান, পরাজিত হবে সন্ত্রাসীরা, দাবি আইভি, ভোট দিতে হবে মাস্ক পরে। মাস্ক পরতে হবে প্রতিটি কর্মক্ষেত্রে, সব জায়গায় যেখানে যাবে। আজ থেকে কার্যকর করোনার বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মানাতে থাকছে মোবাইল কোর্ট, লকডাউনের বিপক্ষে এফবিসিসিআই। সংঘর্ষ আর মঞ্চ ভাঙার মধ্যে 4 জেলায় বিএনপির সমাবেশ, নিষেধাজ্ঞায় পতন ঠেকবে না, হুমকি নেতাদের। সড়ক দুর্ঘটনার পর আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 6.4%, বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস। এবং কয়লা আমদানিতে কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ, পরিমাপ যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছেন আমদানিকারকরা। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খেলা হবে, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের এই স্লোগান এবার ধার করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার, যদিও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন তিনি। অন্যদিকে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন 16 জানুয়ারি পরাজিত হবে সন্ত্রাসীরা। সব মিলিয়ে প্রচারণায় জমজমাট প্রাচ্যের ডান্ডে। দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট। খেলা হবে এমন স্লোগানের উৎপত্তি যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে তা ফিরে এসেছে গানের আবহে। ভোট উৎসবের 3 দিন আগে তৈমুর আলমের সমর্থকরা নারায়ণগঞ্জের প্রধান সড়কে বাজিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী গান ঠিক 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 খেলা হবে। বুধবার এই গানের তালে আর স্লোগানে নগর জুড়ে হাতিমার্কায় ভোট চান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার, যেখানে যোগ দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি SM আকরাম সহ বিএনপির একাংশের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় পর্যায়েও পরিবর্তন প্রয়োজন, তেমনি এই পৌর কর্পোরেশন পর্যায়েও আমরা পরিবর্তন দেখতে চাই। এই সুযোগ খেলা হারাবেন না। বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে গ্রেপ্তারের জন্য, হয়রানি করার জন্য, ভয় দেখানোর জন্য, এবং গভীর রাত্রে এই গ্রেপ্তার পরিচালনা করে অভিযানটা। ফলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। গ্রেপ্তারকে এড়িয়ে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায়, আন্তরিকভাবে করা যায়, সবাই সচেষ্ট আছে। দিনভর নগরের কয়েকটি ওয়ার্ডে বিশাল মিছিল নিয়ে নৌকার জন্য ভোট চান সেলিনা হায়াত আইভি। সরকারি দলের মেয়র প্রার্থী বলেন, নারায়ণগঞ্জবাসী আবারও উন্নয়ন আর শান্তির পক্ষে রায় দিবে। 9 সংখ্যা 9 ভয়, শহর হবে শান্তিময়, সবুজ শ্যামল নগরী গড়তে চাই। সকল সংখ্যা বিতাড়িত করে নারায়ণগঞ্জের মানুষ এখন বহুত সাহসী, অনেক বেশি সাহসী। এই সাহসের কাছে সবকিছু বেঁচে যাবে, জনস্রোতের কাছে বেঁচে যাবে সবকিছু। নৌকা যাবে জিতে, বনের হাতি বনে চলে যাবে। 16 তারিখে নৌকা জিতে যাবে। 16 জানুয়ারি তৃতীয় মেয়াদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, যেখানে প্রার্থীদের ভাগ্য ঠিক করবেন 5 লাখের বেশি ভোটার। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি। এ সময় বন্দর, সদর, সিদ্ধিরগঞ্জ সহ বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানান জেলা পুলিশ সুপার। বলেন, নারায়ণগঞ্জ জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাইম আল জিকোকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। উপজেলাতে 9টা করে ওয়ার্ড। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা মত বিনিময় করেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এই সময় কাউন্সিলর প্রার্থীদের নিয়ে শঙ্কা জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি ভোটারদের মাস্ক পরে কেন্দ্রে আসারও আহ্বান জানান। আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন পরিবেশ পরিস্থিতি নারায়ণগঞ্জ অত্যন্ত ভালো। আমি আশাবাদী আর 2-3টা দিন বাকি আছে, এর পর্যন্ত এরকম পরিবেশে থাকবে এবং নির্বাচনের দিনও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। বুধবার সকালে নগরীর মর্গান গার্লস স্কুলে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, EVM এ ভোট গ্রহণ সবচেয়ে আধুনিক পদ্ধতি। এ সময় সকলকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশ দেন। EVM এর ব্যাপারে আপনারা অনেক প্রশংসার কথা শুনেছেন। এটাই একমাত্র এবং প্রধান এবং
নির্ভরযোগ্য একটা প্রযুক্তি যার মাধ্যমে নিরপেক্ষভাবে ভোট প্রদান করা, ভোট গ্রহণ করা সম্ভব। নির্বাচনকে সুষ্ঠু করতে 500-রও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে বলে জানান পুলিশ সুপার জাহিদুল আলম। যাদেরকে মনে করি যে নির্বাচনের জন্য সমস্যা সৃষ্টিকারী তাদেরকে আমরা নজরদারিতে রাখি স্যার। এই পর্যন্ত কোনো দলীয় পর্যায়ে বা কোনো প্রার্থীর কোনো লোককে গ্রেপ্তার করা হয়নি। নারায়ণগঞ্জ নির্বাচনে পরীক্ষামূলক 10টি বুথে কাপড়ের বেষ্টনীর পরিবর্তে বোর্ডের বেষ্টনী দেওয়ার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। এই মহান দায়িত্ব পালন করার জন্য ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 2916 জন। আর এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11% ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন 28,111 জন। করোনাতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 266 জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট 15,51,653 জন সুস্থ হয়ে উঠলেন। আজ থেকে কার্যকর হচ্ছে করোনার বিধিনিষেধ। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, নির্দেশনা না মানলে গুনতে হবে জরিমানা, হতে পারে জেল। এদিকে করোনা সংক্রমণে ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গেল এক সপ্তাহের করোনা সংক্রমণ ও মৃত্যু হার পর্যালোচনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাপ্ত তথ্য বলছে সপ্তাহ ব্যবধানে সংক্রমণ বেড়েছে 169%, অন্যদিকে মৃত্যু কমেছে 20%। সেই সাথে জেলাভিত্তিক সংক্রমণের তথ্য অনুসারে উচ্চ ঝুঁকির জেলা হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এই দুই জেলায় ক্লাস্টার সংক্রমণ থেকে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মধ্যম ঝুঁকির নাটোর জেলা সহ কম ঝুঁকি থেকে মধ্যম ঝুঁকিতে এখন রাজশাহী, রংপুর, লালমনিরহাট, যশোর ও দিনাজপুর জেলা। বাকি 54টি জেলায় সংক্রমণের মাত্রা কম। আমাদের বিভিন্ন ছোট ছোট ক্লাস্টার ছিল, সেই ক্লাস্টার গুলো কিন্তু বিভিন্ন স্থানে আছে। বর্তমান সময়ে একটা বড় ক্লাস্টার ঢাকাতে চিন্তা করা হয়েছিল। এই ধরনের ছোট ছোট ক্লাস্টার হয়তো অন্য স্থানটাতেও থাকতে পারে, যেখান থেকে কমিউনিটিতে জিনিসটা ছড়িয়ে যেতে পারে। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন এই মুহূর্তে দেশে মোট সংক্রমণের 15%ই ওমিক্রন ভ্যারিয়েন্ট। সংক্রমণ প্রতিরোধে 11 দফা নির্দেশনা না মানলে করা হবে গ্রেফতার। আগামীকাল থেকে কোন রকমের যে প্রোগ্রাম যেটা করে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো সীমিত করা এবং বন্ধ করা এবং নিরুৎসাহিত করা, এই কাজটি আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। মাস্ক পরতে হবে প্রতিটি কর্মক্ষেত্রে, সব জায়গায় যেখানে যাবে, দোকানে যাবে বা ব্যবসা বাণিজ্যে যাবে, চাকরিতে যাবে, মাস্ক পরতে হবে। যদি না পড়ে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে। তবে সংক্রমণের ঊর্ধ্বগতির সময় চলমান বাণিজ্য মেলা ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কেন্দ্র করে শঙ্কা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেই কমিটিতে তারা দিয়েছিল। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কিন্তু ভাড়া বাড়বে না। বুধবার করোনা সংক্রমণ রুখতে যাত্রী পরিবহনের বিধিনিষেধ নিয়ে পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান বিআরটিএ চেয়ারম্যান। তবে সিটের সমপরিমাণ যাত্রী নেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণ রুখতে গণপরিবহনে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে পরিবহন মালিকদের সাথে বিআরটিএর এই বৈঠক। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, শনিবার থেকে সিট সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। এজন্য যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে না। শনিবার থেকে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের গণপরিবহন চলবে। ভাড়া বৃদ্ধিটা আমরা যৌক্তিক মনে করছি না এবং ক্যাবিনেটের নির্দেশনার প্রেক্ষিতে যেহেতু ভাড়া বৃদ্ধি করা যাবে না, আমাদের বিদ্যমান ভাড়ায় গণপরিবহন চলবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সব সিটে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। ভাড়া বৃদ্ধি করতে চাই না, আমরা চাই তারা আসনে থাকুক এবং তাদেরকে 100% নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে তারা এটা ছড়াতে না পারে। আমাদের শ্রমিকরা তাদের ওই লাইসেন্স নিয়ে গেলে যেন তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থাটা করা হয়। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন সহ 11 দফা নির্দেশনা দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সজল দাস, নিউজ 24, ঢাকা।
দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীতে এখন কোনো দেশ লকডাউন দিচ্ছে না। লকডাউনের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে। গত বছর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে রপ্তানি বেড়েছে বলে জানান এফবিসিসিআই সভাপতি। বলেন, অর্থনীতি গতিশীল রাখতে ক্ষুদ্র বা ছোট ঋণে ব্যাংকগুলোকে আরও মনোযোগ বাড়াতে হবে। অর্থনীতি সচল রাখার কোনো বিকল্প নেই, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণসচেতনতা ও টিকা কার্যক্রমের উপর জোর দেন তিনি। আমরা মানে লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে প্রোটেকশন দিয়ে রেখেছি, আমরা হয়তো সাপ্লিমেন্টারি ট্যাক্স দিয়ে, বিভিন্ন ট্যাক্স দিয়ে, সেটি হয়তো রাখতে পারবো না। তখন কি হবে? এখন দেখেন আপনি যেমন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, অনেক কিছুর দাম বেড়েছে, মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে। এখন জ্বালানির তেলের দাম আমি 1 বছর পরে কেন বাড়ালাম? সংঘর্ষ আর মঞ্চ ভেঙে পড়ার মধ্যেই 4 জেলায় সমাবেশ করেছে বিএনপি। দাবি, দলনেত্রীর মুক্তি ও বিদেশে চিকিৎসা। এ সময় দলটির নেতারা হুঁশিয়ারি দেন, সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার পতন ঠেকানো যাবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। বুধবার সকাল থেকে মিছিল নিয়ে সেখানে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। ঠিক সেই সময় দুই পক্ষের নেতাকর্মীদের হাতাহাতিতে ভেঙে পড়ে সমাবেশ মঞ্চ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করোনার নামে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে আন্দোলন দমানো যাবে না। তারা আগামী নির্বাচনের ভোট চুরির ষড়যন্ত্র শুরু করেছে এবং আলোচনার মাধ্যমে সব ভোট চোররা এক জায়গায় জড়িত হয়েছে। এদিকে একই দাবিতে রাজশাহীতেও সমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও। আজকে যে শিশু জন্ম নিচ্ছে সে ৯৮,০০০ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। এই হচ্ছে প্রধানমন্ত্রী আপনার উন্নয়ন। আওয়ামী লীগ আর ক্ষমতা থাকতে পারবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন এই পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে ইন্ডিয়া পালিয়ে যেতে না পারে, আপনাদেরকে পাহারা দিতে হবে। রাজশাহীতেও সমাবেশ চলাকালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সমাবেশের শেষের দিকে তারা নিজেরাই জড়ান সংঘর্ষে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রংপুরেও সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আপনারা যত বাধা দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন তত ত্বরান্বিত হবে। খুলনায় সমাবেশ হয়েছে ডুমুরিয়া উপজেলায়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সড়ক দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত কারণ অনুসন্ধান করার নির্দেশও দেন তিনি। সড়ক যোগাযোগ খাতের 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেক কমে যায়। শাহালি জয় রিপোর্ট। 2018 সালে ঢাকা সেনানিবাসের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের 2 শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এর প্রেক্ষাপটে দুর্ঘটনাস্থলে একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গণভবন থেকে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়কে দুর্ঘটনা রোধে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। কেউ আইন হাতে তুলে নেবেন না। অ্যাক্সিডেন্টই দোষ কার সেটা পরে দেখা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভারকে মারা। কারণ অনেক অ্যাক্সিডেন্ট এভাবে হয় যে হয়তো ধাক্কা লাগলো, পড়ে গেল, ড্রাইভারের মনে একটা ভয় থাকে যে আমি যদি এখন গাড়ি থামাই আমাকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই দেখবে যে আইনগত কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
সড়ক দুর্ঘটনা কমাতে পথচারীদেরও সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের ট্রাফিক আইন কানুন শেখানোর আহ্বান জানান তিনি। যখন স্কুল ছুটি এবং স্কুলে যখন ছাত্রছাত্রী যায়, সেখানে প্রত্যেকটা স্কুল নিজ উদ্যোগে বিশেষ ট্রাফিকের ব্যবস্থা নেবে। ট্রাফিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা করতে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ সচেতন হবে এবং তাদেরও নিজস্ব লোক থাকতে হবে ওখানে, যাতে ছেলেমেয়েরা নিরাপদে সড়কটা পার হতে পারে। এ ব্যাপারে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দিতে পারেন। অনুষ্ঠানে কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত সীমান্ত সড়ক, রাঙামাটির নানিয়াচরে চেঙ্গি নদীর উপর 500 মিটার দীর্ঘ সেতু এবং সিলেট শহর বাইপাস সড়কেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে সঠিক তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরিতে প্রবেশের আগে বাধ্যতামূলক ডোপ টেস্টের আইন দ্রুত করা হবে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বছরের 10 ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে 31 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিক জবাব পাঠান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠে আসে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি। এই সময় যুক্তরাষ্ট্রকে জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি সঠিক তথ্যাবলী, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য সেটা সঠিক তথ্যাবলী, সেগুলো আমেরিকার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার। সরকারি যে কোনো চাকরিতে ডোপ টেস্টের বাধ্যতামূলক করা বিষয়টিও জানানো হয় বৈঠক শেষে। এছাড়াও যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত রয়েছে তাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। সব ক্ষেত্রে ডোপ টেস্ট হবে, সমস্ত চাকরিতে নিয়োগ, যত সরকারি চাকরি, সেটা একজন পিয়ন হোক, সেজন অফিসার হোক, কর্মকর্তা হোক, মানে যে কোনো সরকারি চাকরিতে। শুধু তাই নয়, আমরা কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে ভর্তির ক্ষেত্রেও প্রত্যেকটা ছাত্রের ডোপ টেস্ট বাধ্যতামূলক। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কয়লা আমদানির বিপরীতে বছরের পর বছর শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ময়মনসিংহের 2টি স্থলবন্দরের বিরুদ্ধে। একই অবস্থা সুনামগঞ্জের একাধিক স্থলবন্দরেও। ওজন পরিমাপের যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছেন কয়লা আমদানিকারকরা। ব্যাংক এলসিতে 12 টন কয়লা আমদানির কথা উল্লেখ করা হলেও আনা হচ্ছে 20 থেকে 22 টন পর্যন্ত। যদিও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আমদানিকারকরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্থলবন্দর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কাঁটাতার ও 0 পয়েন্ট পেরিয়ে কয়লা বোঝাই সারি সারি ট্রাক ভারতের মেঘালয় সীমান্তের গাছুয়াপাড়া স্থলবন্দর থেকে প্রবেশ করছে হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরে। প্রবেশপথে জীবাণুনাশক ছিটানো ও বিজিবি সদস্যদের অবৈধ মালামাল তল্লাশি ঠিকঠাক চললেও ওজন মাপার যন্ত্রণা থাকায় কয়লার পরিমাপ হচ্ছে চোখের আন্দাজে আর ভারতীয়দের বেঁধে দেয়া দামে। অথচ বিশালাকার এসব ট্রাকের প্রায় প্রতিটিতেই কয়লা থাকছে কানায় কানায় ভরা। কাস্টমসের ছোট এই কক্ষে রেজিস্টার পদ্ধতিতে খাতায় হিসাব রাখা হচ্ছে। চালানে দেখানো হচ্ছে প্রতি ট্রাকে আসছে মাত্র 12 টন কয়লা, অথচ অভিযোগ আছে ট্রাক প্রতি প্রায় 20 টন কয়লা নিয়ে আসছে অনেকেই। আমদানিকারকদের যোগসাজশ থাকায় ফাঁকি দেয়া হচ্ছে কোটি টাকার রাজস্ব জানিয়ে কাস্টমসের পরিদর্শকরাও মুখ খুলতে রাজি নয়। সরি, আপনি তো বুঝেন আমি চাকরি করি, তাদের হাই অথরিটি এখানেই আছেন, এভাবে চেইন অফ কমান্ড মেইনটেইন। সরি, আপনি আমাকে আসলে লজ্জা ফেলেন না। তো ইন্ডিয়ার মাইপা যেত, তো আমরা তো আর এখানে কি করতে পারবো না, আমাদের এখানে তো ওরা যেভাবে মেপে দেয় আপনারা সেটা খালি ইয়ে করতেছে আর কি। সরেজমিনে দিনভর অবস্থান ও কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় দৈনিক 50 থেকে 100 ট্রাক কয়লা আমদানি হয় এই বন্দর দিয়ে। ওজন পরিমাপের কোনো যন্ত্র না থাকায় তাই ট্রাক প্রতি 8 টনের রাজস্ব হারাচ্ছে সরকার। কাস্টমসের হিসাব বলছে 2020-21 অর্থ বছরে গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে 35,806 মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে, যেখানে প্রতি ট্রাকে অতিরিক্ত 8 টন হিসাবে রাজস্ব ফাঁকি দাঁড়ায় প্রায় 5.25 কোটি টাকা।
করোনার কারণে ট্রাকের সংখ্যা কমে এলেও প্রতিদিন অন্তত শখানেক মাল বোঝাই ট্রাক আসছে এই স্থলবন্দরে, যেখানে ওজন মাপার যন্ত্রণা থাকার কারণে বোঝা মুশকিল ঠিক কি পরিমাণ মালামাল থাকছে এক একটি ট্রাকে। যদিও শ্রমিকরা বলছেন ট্রাক ভেদে সেটি 20 টন পর্যন্ত আসছে। 20 টন থেকে 18 টন থাকে। সব ট্রাকে কি একই সমান মাল আসে নাকি কম বেশি থাকে? এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু আছে 1997 সাল থেকে, অথচ গত 2 যুগেও বন্দরে বসানো হয়নি ওয়েট স্কেল বা ওজন পরিমাপক। তবে শুল্ক ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন আমদানিকারক গ্রুপ। ভিত্তিহীন, মিথ্যা। চালানে যা উল্লেখ আছে তার চেয়ে বেশি মাল আনার স্কোপ এখানে নাই। কিন্তু এখন তো আর এটা মাপা হয় না। না, ওই স্ট্যান্ডার্ডই চলছে এখন। সীমান্তবর্তী পাহাড় আর সবুজের সমারোহ, নির্মল এমন প্রকৃতির সন্নিবেশ মাত্র 4 কিলোমিটার দূরত্বে হালুয়াঘাটের আরেক স্থলবন্দর করৈতলিতে। এখানেও একই অবস্থা, কোনো রকম পরিমাপ ছাড়াই চলছে বাড়তি কয়লা আমদানি। যদিও করৈতলি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন। অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আমরা কয়লা আনতেছি, এটা হয়তো মানুষের সন্দেহ করতে পারে রাজস্ব ফাঁকি, কিন্তু আসলে রাজস্ব ফাঁকি হয় না। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বটছড়া, বাগলি ও চারাগাঁও এই 3টি স্থলবন্দরেও কয়লা আমদানি হচ্ছে কোনো রকম পরিমাপ ছাড়াই। ফলে আমদানির বিপরীতে মিস ডিক্লারেশন বা ভুল তথ্য দিয়ে বাড়তি কয়লা আমদানির সুযোগ পাচ্ছেন আমদানিকারকরা, যদিও তা অস্বীকার করছেন ব্যবসায়ীরা। একটা গাড়ির পিঠা দিয়ে মাপতে গেলে অনেক সময় যায়, প্রায় 20 মিনিট 30 মিনিট সময় যায়, কিন্তু সাথে চলে যেত। কাস্টমসের হিসাবে সবশেষ অর্থ বছরে করৈতলি বন্দর দিয়ে কয়লা এসেছে 23,000 মেট্রিক টনেরও বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, গোবরাকুড়া স্থলবন্দর, হালুয়াঘাট। মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে সমুদ্র মহড়া শেষ করেছে বাংলাদেশ নৌবাহিনী, যেখানে উঠে আসে সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি ব্লু ইকোনমিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর কথাও। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর এই নিরলস ছুটে চলা দেশের সার্বভৌমত্ব রক্ষায়, সাথে বিনিদ্র চোখ অপরাধ ঠেকাতে তৎপর সবসময়। শত্রুর আক্রমণ প্রতিহত করতে নিজেদের সক্ষমতা ঝালিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে কখনো কখনো। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে এই আয়োজন বঙ্গোপসাগরের সুনীল জলরাশির সকল নির্মগ্নতা ছিন্ন করে ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ একের পর এক শক্তিমত্তার মহড়া যেখানে জানান দিচ্ছিল দেশমাতৃকার সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয় এতটুকু। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং নৌবাহিনী প্রধান এম শাহিন ইকবাল। কথা বলেন ব্লু ইকোনমিকে কাজে লাগাতে বাহিনীর সক্ষমতা নিয়ে। উন্নয়ন শুধু সেতু, পুল, কালভার্ট নয়, উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, এমনকি এই সব কাজ আমরা আজকে দেখলাম প্রতিরক্ষার, এই কাজটা উন্নয়নেরই অংশ। আমরা সেইভাবেই প্রত্যেকটি কাজকে দেখি। আমি সবার সাথেই, যেটা আমাদের ফরেন পলিসি, আমরা বন্ধুপূর্ণ সম্পর্ক বজায় রাখি। কেউই কিন্তু আমাদের শত্রু না, কিন্তু আমরা যে কোনো বৈরী পরিস্থিতির জন্য কিন্তু আমরা সর্বদাই প্রস্তুত। যুদ্ধ নয়, দেশের ব্লু ইকোনমিকে কাজে লাগাতে চাই নৌবাহিনীর সক্ষমতা, আর সেই সক্ষমতার অংশ হিসেবে আজকের এই মহড়া। নৌবাহিনী প্রধান ও পরিকল্পনা মন্ত্রী জানান শতভাগ ব্লু ইকোনমি নিশ্চিতে কতটা সক্ষম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আলী তালুকদার, নিউজ 24, বঙ্গোপসাগর, চট্টগ্রাম। টিএসসিতে কাওয়ালি গানের আসরে হামলা করেছে দুর্বৃত্তরা। মঞ্চ ও চেয়ার ভাঙচুর এবং আয়োজক ও শিল্পীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে এই হামলার ঘটনা ঘটে। কাওয়ালি ব্যান্ড, সিলসিলা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান চলার কথা ছিল, তবে তার আগেই হামলায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঘটনাটি সঠিকভাবে জেনে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে চলমান সংলাপে বুধবার ন্যাশনাল পিপলস পার্টি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন সহ 5টি প্রস্তাব দিয়েছে। চলমান আলোচনার 15তম দিনে এনপিপি চেয়ারম্যান আলহাজ শেখ সালাউদ্দিন সালু এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই মণ্ডলের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে সংলাপে অংশ নেয়। বৈঠকের পর তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সৎ ও নির্দলীয় ব্যক্তিদের নিয়ে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন তারা।
পাশাপাশি নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করার ওপরও জোর দেন তারা। চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 6.4%, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস 2022 সংস্থাটি জানায়, পরবর্তী অর্থবছরে এই প্রবৃদ্ধি হতে পারে 6.9%। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের পালে হাওয়া লেগেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। এর সঙ্গে দেশীয় চাহিদাও বেড়েছে। তবে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার 2021 থেকে 23 সময়ে অনেকটাই কমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেছেন, করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে অনেক কিছুই। প্রবৃদ্ধির চালিকা শক্তি যেগুলো, বড় চালিকা শক্তির মধ্যে আমাদের এক্সপোর্ট খাত এবং তার মধ্যে পোশাক খাত এবং বিদেশে কর্মরত শ্রমিকদের প্রেরিত যে রেমিটেন্সেস, এগুলোকেই ধরা হয়েছে। তবে এখানে বেশ কিছু চ্যালেঞ্জেস রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো, কোভিড যদি ছড়িয়ে পড়ে আরও, তাহলে কোভিড ম্যানেজমেন্টটা এমনভাবে করা যাতে অর্থনীতি ডিসরাপ্টেড না হয়। বাংলাদেশে বিনিয়োগের লোভ দেখিয়ে প্রায় 2 কোটি টাকা প্রতারণার দায়ে 7 বিদেশি নাগরিক সহ 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগেও প্রতারণার দায়ে একই চক্রের 2 জনকে গ্রেপ্তার করেছিল সংস্থাটি। বুধবার সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, চক্রটির জামিন ঠেকাতে এবার মামলার তদন্ত চাইবেন তারা। জানান, বছরখানেক হলো ফেসবুকে পরিচয় হয় যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে উপহার পাঠানোর কথা বলে বন্ধুটি। তারপরই বিছানো হয় প্রতারণার জাল। মামুন 55,000 টাকা দিয়ে মুক্তি পেলেও মনির হোসেনের কাছ থেকে দফায় দফায় নেওয়া হয় 9 লাখের বেশি টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে র্যাবের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। চক্রটি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে বলে জানায় র্যাব। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিনে ভিড় বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের, যাদের অনেকেই উদাসীন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। মেলায় ঢোকার মুখে নজরদারি থাকলেও মেলা প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম এড়ানো যাচ্ছে না কিছুতেই। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় না নিয়ে এমন খামখেয়ালিপনা করোনার ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন মেলায় আসা অনেকেই। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনা 1 বছর বিরতির পর অবশেষে জমে উঠেছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কিন্তু সেই করোনায় আবার চোখ রাঙাচ্ছে বাড়ছে সংক্রমণ। এর মধ্যেই কিছু কিছু স্টলে দেখা যায় ক্রেতা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়। মেলায় আসছেন যারা, অনেকেরই মুখে নেই মাস্ক। যারা যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, মাস্ক ইউজ করছে না, আমার কাছে মনে হয় তাদের মাস্ক পরা উচিত। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, একদম মাস্ক ছাড়াই চলাফেরা করতেছে। মাস্ক আছে মাত্র খুললাম, এই যে পকেটে। ব্যবসায়ীরা বলছেন, মেলায় এতদিন পরে লাভের মুখ দেখছেন তারা। তাদের আশা, সবাই স্বাস্থ্যবিধি মানলে মেলাটি ভালোভাবেই শেষ করতে পারবেন। মাস্ক পরে ওইভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে, তো সেক্ষেত্রে তেমন একটা অসুবিধা হবে না আমরা মনে করি। लॉकडाउन हो गया तो हमारा पूरा नुकसान हो जाएगा। বলি যে ভাই, আপনি আগে এটা হাতটা ক্লিন করেন, তারপর আপনি আমার স্পাইসেসটা একটু দেখেন। বুধবার থেকে জারি হওয়া নতুন নির্দেশনা মানাতে আরো কঠোর হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, নিউজ 24, পূর্বাচল, নারায়ণগঞ্জ। আসন্ন শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে বিএফডিসি প্রাঙ্গণ। বুধবার সকাল থেকেই অভিনয় শিল্পীদের মিলন মেলায় পরিণত হয় চলচ্চিত্রের আতুরঘর। 2 প্যানেলের হয়ে মনোনয়ন ফর্ম জমা দেন ইলিয়াস কাঞ্চন নিপুণ ও মিশা জায়েদ। 12 জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকায় 2 প্যানেলের সব প্রার্থীর উপস্থিতি ছিল বুধবার। আগামী 28 জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। 2 প্যানেলের প্রার্থীরাই এদিন সব সময় চলচ্চিত্র শিল্পীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা রূপসা উপজেলায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে বসুন্ধরা এলপি গ্যাস রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বসুন্ধরা এলপি গ্যাসের বাগেরহাট এরিয়ার এক্সক্লুসিভ পরিবেশক জিহাদ অ্যান্ড ব্রাদার্সের আয়োজনে রূপসা নদীর পাড়ে জাঁকজমকপূর্ণ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ সেলস ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া জালাল। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম আতাউর রহমান এবং খুলনা বিভাগের ডিএসএম আব্দুল মান্নান। অনুষ্ঠানে জিহাদ অ্যান্ড ব্রাদার্সের পরিচালক শহীদুল ইসলাম সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সারাহ সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান শাহিন, শিকদার গ্যাস হাউসের পরিচালক সাইদুর রহমান। এই সম্মেলনে ৩৫০ জন রিটেইলার অংশ নেন। উপহার দেওয়া হয় ৩০ জনকে। সারা দেশে ২৪টি পরিবেশক এরিয়ায় এই রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লকডাউনের মধ্যে নিজের সরকারি ভাষায় পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২০ সালের ২০ মে আয়োজিত ওই পার্টির খবর সম্প্রতি ফাঁস হওয়ায় ব্যাপক চাপের মুখে পড়েন তিনি। এ ঘটনায় বরিসের পদত্যাগ দাবি করেছে বিরোধী লেবার পার্টি। আসমা তুলির ডেস্ক রিপোর্ট। ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায় আয়োজন করা হয়েছিল জনাকীর্ণ এক পার্টি। ওই পার্টিতে অংশ নেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ছিলেন জনসনের স্ত্রী ক্যারি সিমন্স সহ শতাধিক অতিথি। সম্প্রতি ওই পার্টির খবর ফাঁস হওয়ায় তীব্র সমালোচনার মধ্যে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কারণ এমন সময় ওই পার্টি আয়োজন করা হয়েছিল যখন করোনা মোকাবেলায় সামাজিক জমায়েত একেবারে সীমিত করার নির্দেশ দিয়েছিল খোদ বরিস প্রশাসন। তবে দেরিতে হলেও বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে এ নিয়ে মুখ খোলেন বরিস। আমার ও আমার সরকারের উপর সমালোচকদের ক্ষোভের বিষয়টি আমি অনুধাবন করছি, কারণ ডাউনিং স্ট্রিটে নিয়মগুলো যারা তৈরি করে তারাই সেগুলো সঠিকভাবে মেনে চলে না। এতেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। বরিসের ক্ষমতায় থাকাটা এখন হাস্যকর। এটি ব্রিটিশ জনগণের জন্য খুবই আপত্তিকর। জনসনের ক্ষমতা দীর্ঘায়িত হলে মানুষের রাজনীতির প্রতি বিশ্বাস কমবে বলেও মনে করেন তিনি। আসমা তুলি, নিউজ 24। এবার ক্লেমন খেলার সংবাদ। এবারের বিপিএল এর আসন্ন মৌসুমে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল, এবং উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয় এই সূচি। টুর্নামেন্টের প্রথম ধাপের খেলা হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়, দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল 5:30টায়। জুমার নামাজের কারণে শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর 1:30টায় আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6:30টায়। টুর্নামেন্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে 2 দিন করে খেলার পর বিরতি রাখা হয়েছে 1 দিন করে। সিলেট পর্বে খেলা টানা 3 দিন। এদিকে ঢাকা দলের মালিকানা পেয়েছে মিনিস্টার গ্রুপ। চিড়িয়াখানার হরিণ বিক্রির খবর দিয়ে শেষ করব নিউজ 24 সংবাদ। করোনা মহামারী সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেও মিরপুর চিড়িয়াখানার প্রাণীদের কাছে তা ছিল আশীর্বাদ। মহামারীর অবসরে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জন্ম নিয়েছে কয়েকশো প্রাণী। সম্প্রতি তাদের মধ্য থেকে 198টি চিত্রা হরিণ বিক্রি করে চিড়িয়াখানা আয় করেছে 1 কোটিরও বেশি টাকা। চিড়িয়াখানার পরিচালক জানান, অনুকূল পরিবেশ, যত্ন আর ভালো ব্যবস্থাপনার কারণে বেড়েছে হরিণ সহ অন্যান্য প্রাণীর সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনার প্রকোপে অন্য সবকিছুর মতোই বন্ধ করে দেওয়া হয়েছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সে সময় দর্শনার্থীদের ভিড়ভাট্টা না থাকায় চিড়িয়াখানার পরিবেশেও এসেছিল পরিবর্তন। অনুকূল পরিবেশে প্রজননও বেড়েছিল প্রাণীদের। চিড়িয়াখানায় 3টি শেডে 150 হরিণের জায়গা থাকলেও বর্তমানে সেখানে হরিণের সংখ্যা 400 ছাড়িয়েছে। একই চিত্র ময়ূরের ক্ষেত্রেও। এমন বাস্তবতায় গত মার্চে হরিণ এবং ময়ূর বিক্রির ঘোষণা দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
প্রথমে প্রতি হরিণ 70,000 টাকা দাম ঠিক করলেও পরে তা কমিয়ে 50,000 করা হয়। আর এই দামে এখন পর্যন্ত 198টি চিত্রা হরিণ বিক্রি করে চিড়িয়াখানা আয় করেছে কোটি টাকারও বেশি। আমাদের 170-এর উপরে যখনই বেশি হয়ে যাবে তখন আমাদের এটা একটা মাথা ব্যথার কারণ হয়, কারণ জায়গা একটা ফ্যাক্টর। এছাড়া তাকে খাদ্য দিতে হবে, তাদের নিউট্রিশনাল ফিড দিতে হবে, তাদের টেক কেয়ার করতে হবে, একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আমার তো পর্যাপ্ত কেয়ারটেকারও নাই, আমার পর্যাপ্ত বাজেটও নাই খাদ্যে, কাজেই এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্তগুলো আমরা বিক্রি করে দিব আর কি। বিধিমালা মেনে অনেকেই এখন পুষছেন চিত্রা হরিণ, তাই এর বিক্রিও বেশি। তবে হরিণ কেনার আগে অনুমতি নিতে হবে বন বিভাগের, আর একজন ক্রেতাকে অবশ্যই কিনতে হবে 2টি হরিণ। আমরা কোনো বয়স্ক হরিণও বিক্রি করি না, আমরা 2.5 থেকে 3.5 বছর এর মধ্যেই আমরা হরিণটা বিক্রি করে থাকি। যদি কেউ তো 12, 14টা, 15টা কিনবে তখন আমরা 50-50 না দিয়ে 1:3-তে আমরা এটা দিয়ে থাকি। শুধু হরিণ আর ময়ূরী নয়, ইমু, উট পাখি, জলহস্তী, জেব্রা, অজগর সহ অনেক প্রাণী চিড়িয়াখানার ধারণ ক্ষমতার চেয়ে এখন বেশি। কিন্তু এসব প্রাণী বিক্রির অনুমোদন না থাকায় দেশের ভেতর বা বাইরে অন্য কোনো চিড়িয়াখানার সঙ্গে সেগুলো বিনিময়ের চেষ্টা চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। তৈমুরের মুখে শামীম ওসমানের স্লোগান, পরাজিত হবে সন্ত্রাসীরা, দাবি আইভীর, ভোট দিতে হবে মাস্ক পরে। মাস্ক পরতে হবে প্রতিটি কর্মক্ষেত্রে, সব জায়গায় যেখানে যাবে। আজ থেকে কার্যকর করোনার বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মানাতে থাকছে মোবাইল কোর্ট, লকডাউনের বিপক্ষে বিসিসিআই। সংঘর্ষ আর মঞ্চ ভাঙার মধ্যে 4 জেলায় বিএনপির সমাবেশ, নিষেধাজ্ঞায় পতন ঠেকবে না, হুমকি নেতাদের। সড়ক দুর্ঘটনার পর আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 6.4%, বাংলাদেশ নিয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস। এবং কয়লা আমদানিতে কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ, পরিমাপ যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছেন আমদানিকারকরা। এই ছিল এখনকার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাই।